আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ বিহাইন্ড দ্য নিউজে। সঙ্গে আছে আমি আরমান মুজাহিদ। আজকে আমরা যে নিউজটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমার দেশের বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমানের একটি বিশেষ প্রতিবেদন, শেখ পরিবারের জালিয়াতির ব্যবসা রক্ষায় নতুন কৌশল। এই নিউজটি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন অলিউল্লাহ নোমান ভাই। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনার নিউজটির শিরোনাম থেকে যদি আপনার কাছে জানতে চাই, শেখ পরিবারের জালিয়াতিটা আসলে কি ধরনের জালিয়াতি ছিল? ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা আমাদের দেশের নিউজ। এটা মালয়েশিয়া আমাদের এমবেসির সাথে কানেক্টেড নিউজ। এটা মানে মালয়েশিয়া বাংলাদেশে প্রচুর বাংলাদেশিরা থাকে, প্রবাসী বাংলাদেশি আছে মালয়েশিয়ায়, যারা বিভিন্ন ব্যবসা কাজ বা বিভিন্ন এতে জড়িত। প্রচুর বাংলাদেশি, প্রায় 10 লাখের উপরে, আমার মনে হয় না 15 লাখ এরকম হবে। তো এই বাংলাদেশিদের ওখানে তারা পাসপোর্ট ইয়ের জন্য, পাসপোর্ট প্রতিষ্ঠার জন্য তারা একটা করছে, প্রতিষ্ঠানকে, তার একটা বেসরকারি প্রতিষ্ঠানকে পাসপোর্টের জন্য দিচ্ছে। পাসপোর্ট আবেদন গ্রহণ করবে, প্রসেস করে এটা বাংলাদেশে পাঠাবে, তারপরে পাসপোর্ট দিয়ে যাবে। মানে আর পাসপোর্টের আবেদন প্রসেস করে, যেমন বিভিন্ন দেশে আমরা যখন শুধু মালয়েশিয়ানদের জন্য? শুধু মালয়েশিয়া বলতে বাংলাদেশি প্রবাসী যারা। এবং মালয়েশিয়া যারা, যদি মালয়েশিয়ান কেউ বাংলাদেশে আসতে চায়, তাহলে মালয়েশিয়ান সিটিজেন যারা বাংলাদেশে, এদের ভিসা প্রসেসের জন্য ওই আবেদন। আমরা যেমন বিএসএফ এ গিয়া লন্ডনে যাইতে হইলে বা আমেরিকা যাইতে হইলে বিএসএফ এর মাধ্যমে আবেদন করি, ওইটা সেম একটা প্রতিষ্ঠান। কিন্তু একটা প্রতিষ্ঠানকে যখন দেওয়া হয়, এই প্রতিষ্ঠানটার পিছনে আমরা যতটুকু জানতে পারছি, মানে সাম গিয়াসুদ্দিন সাহেব নামে এক লোক, ওইটার এমডি, উনি হইল মানে কি খুব ঘনিষ্ঠ ছিল তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আমাদের আব্দুল মোমেন সাহেবের। তারপর এটার সাথে ওই যে নিক্সন চৌধুরীর পরিবার জড়িত, নিক্সন চৌধুরী শেখ পরিবারের সাথে মানে রিলেটেড এই প্রতিষ্ঠানটাকে যখন দেওয়া হয়, হুট করে দেওয়া হয়, তখন আশ্চর্যের বিষয়, এটা কোনো রকম এই ধরনের একটা প্রতিষ্ঠানকে এইরকম একটা কাজের জন্য দায়িত্ব দেওয়া হবে, তারা কোনো রকম একটা টেন্ডার করে নাই যে এরকম একটা কাজের জন্য বাংলাদেশ বিভিন্ন প্রতিষ্ঠান, অভিজ্ঞ প্রতিষ্ঠান থাকতে পারে, বিএসএফ আছে, আরো বিভিন্ন প্রতিষ্ঠান আছে এরকম। তো এরকম কোনো রকম প্রতিযোগিতা টেন্ডারের ব্যবস্থা করে নাই, কোন রকম দরপত্র আহ্বান, মানে প্রকাশ্যে কিছু করে হঠাৎ করে তাদেরকে নিজেদের পরিচয় প্রকাশ্য কোনো প্রক্রিয়া ছাড়াই তাদের ধরনের একটা প্রতিষ্ঠান দিচ্ছে। আরো আশ্চর্যের বিষয়, এই প্রতিষ্ঠানটাকে যখন দেওয়ার সাথে এম্বাসিতে, যে বাংলাদেশ রাষ্ট্রীয় সম্পদ যে ছিল, মানে ভিসা প্রসেস এম্বাসিতে কিছু আগে তো এম্বাসিতে করতে গেলা, এম্বাসিতে যে যন্ত্রপাতি ছিল, মানে যন্ত্রপাতি, কম্পিউটার, মনিটর, মানে আরো কিছু যন্ত্রপাতি লাগে এই পাসপোর্টের জন্য, সবগুলো তাদেরকে ফ্রি, তাদের এখানে দিয়ে দিছে ফ্রিতে। মানে তাদের কোনো এম্বাসি অসল, মানে এম্বাসি মানে তাদেরকে বাগনা, ওরা ব্যবসাটা নামে শুধু একটা লাইসেন্স করছে, মালয়েশিয়া লাইসেন্স করে তারা মানে এটা নিছে, মানে তাদের কোনো ইনভেস্ট ওই রকম লাগে না, মানে এম্বাসির যন্ত্রপাতিতে তারা এটা করতেছে, মানে কত রকম সুযোগ সুবিধা। আর ভিসার যে ফি, তারা মন করা ফি নিচ্ছে, তারা ওইখানে বিভিন্ন কেউ আপত্তি করলে ওইখানে মারধরও করছে, মানে একটা অরাজকতা, মানে তারা হলো টাকা কামার জন্য এটা মূলত করছিল। তো এই সরকার আসার পর এইটা আমরা যখন চুক্তিটা করা হয়, চুক্তির মধ্যে একটা শর্ত ছিল, দুর্নীতির যদি কোনো অভিযোগ উঠে তাহলে তারা এই চুক্তি বাতিল করবে এবং প্রতিষ্ঠানের সাথে থাকবে না, এটা এরকম একটা গ্যারান্টি মানে ক্লোজ ছিল। কিন্তু এটা দেখা যাচ্ছে এই সরকার আসার পর, মানে 5 আগস্টের পর এই সরকার যখন এই অভিযোগগুলো যখন দেখলো, বা অনেক অভিযোগ আসলো, তো সরকার এটা ডিসেম্বর এটা বন্ধ করে দিছে, এই প্রতিষ্ঠানটা মানে চুক্তি বাতিল করে দিচ্ছে আর কি, এই প্রতিষ্ঠান আর করতে পারবে না, তাদেরকে নোটিশ দিয়ে দিছে, এবং মার্চের মধ্যে এটা ক্লোজ করে নিয়ে আসবে, যন্ত্রপাতি নিয়ে আসবে সব, আবার এম্বাসিতে ফিরে আনবে, এম্বাসির সম্পদ মানে রাষ্ট্রীয় সম্পদ আবার ফিরে আনবে। তো এই প্রক্রিয়ার মধ্যেই ডিসেম্বরের ডিসেম্বরের 2 তারিখে সম্ভবত, আমি ডেটটা উল্লেখ করছি, ডিসেম্বরের 2 তারিখে একজন সাম তাবি তাওয়াল নামে এক ব্যক্তি এই প্রতিষ্ঠানের 30% শেয়ার হোল্ডার হয়েছেন। 30% শেয়ার হোল্ডার হওয়ার পর এই প্রতিষ্ঠানটা মানে এখন আবার মানে আগের মতোই আগের মতোই ফাংশনের জন্য চলে যাবে, মানে মার্চে এটা গোটায় মার্চে শেষ ছিল, তাদেরকে 3 মাস সময় দিয়েছিল। এর মধ্যে তারা আবার হাইকোর্টে একটা রিটের কথা বলা হয়, একটা রিট করে তারা প্রতিষ্ঠান আটকাইছে। কিন্তু মূলত হইলো যে ওই সাম তাবি দাওয়াল আমেরিকান নাগরিক, আমি কাগজপত্র আমার কাছে যেগুলো আসছে, কাগজপত্র অনুযায়ী উনি আমেরিকান নাগরিক, এবং ওনার মালয়েশিয়া ওনার রেসিডেন্স, এবং সরি থাইল্যান্ডে ওনার রেসিডেন্স, ব্যাংকক থাইল্যান্ডে, আর আপনার মালয়েশিয়ায় ওনার একটা বিজনেস আছে, অফিস। এই হলো ওনার পরিচিত কাগজপত্র পরিচিত। মানে নতুন কৌশলটা হচ্ছে যে এই টিকে থাকার লড়াই হাত বদল, টিকে থাকার লড়াই হাত বদল আর কি, মানে একজনকে এখানে ইনক্লুড করে দিল, বিষয়টা বুঝছেন। এই বিজনেসের সাথে বিহাইন্ড আমরা শুনছি যতটুকু শোনা, এটা কাগজপত্র নাই, আপনার শাকির খানও মানে এখানে জড়িত ছিল। তো যাই হোক, তো এই যে এখন বাংলাদেশের সরকার চেঞ্জের সাথে ব্যবসা রক্ষার জন্য বিহাইন্ড দ্য হাত বদল,
তা আমরা দেখলাম যে আমাদের কাগজপত্র অনুসন্ধান করে কাগজপত্র, এই কোম্পানির কাগজপত্র পাওয়া গেলো, আমাদের হাতে আসলো। এই কাগজপত্রে দেখা যায় যে যে তাবি দাওয়াল মানে ওনার পরিচয় হলো আমেরিকার, বাংলাদেশের সাথে ওনার কোনো কানেক্টেড দেখানো হয় নাই। কাগজপত্রে উনি বাংলাদেশের সিটিজেন ছিলেন বা বাংলাদেশে ওনার রেসিডেন্স আছে, বাংলাদেশ এই ধরনের কোনো কানেকশন নাই। তো উনি ওনার নাম হলো মোহাম্মদ তাবি দাওয়াল। আর আর তারপরে আবার ওনার একটা কথোপকথন আমাদের হাতে আছে যে উনি ওই প্রতিষ্ঠানটা নেওয়ার পরে উনি হাই কমিশনে একজনের সাথে কথা বলতেছিলেন এইসব বিষয়। কথোপকথন দেখা যায় সেই আমেরিকান নাগরিক তাবি দাওয়াল বাংলায় কথা বলতেছেন। সেটাও একটা রহস্যজনক, মানে একটা কৌতূহলের বিষয় আর কি। বাংলাদেশটাকে আসলে প্রথম কৌতূহল থাকে যে আসলে বাংলাদেশি নাগরিক না, কিন্তু এত বড় একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়ে গেলেন, সরকার বাতিল করে আবার পরে যখন তার কল রেকর্ড সে বাংলায় কথা বলছেন, আসলে দুটো সন্দেহজনক, মানে কোন তাবি দাওয়াল, এটা নিয়ে আসলে একটা বিষয় আর কি। তো এই যে বিষয়গুলো বাংলাদেশের একটা প্রতিষ্ঠান যেটাকে অবৈধভাবে মানে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ নিয়ে গেছে, তারপরে ওখানে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, এই সরকার এসে অভিযোগ বাতিল করলো, এবং আরেকজন আইসা প্রতিষ্ঠানটাকে হ্যান্ড ওভার করার পর প্রতিষ্ঠানটা আবার জায়গা উঠলো, বিষয়টা বুঝছেন, আবার তারা মানে ফিরে পেলো। এই বিষয়টা হলো বাংলাদেশের যে মানে মানুষের যে চেঞ্জের যে আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার থেকে আমি মনে করি এটা একটা মানে বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষা বিরোধী একটা কাজ আর কি। আসলে এই যে সুযোগ সৃষ্টি করলো তাবিদ আউয়াল নামের যাকে বলছেন আপনি, তাকে দেয়া এবং পিছন থেকে এটাকে নিয়ন্ত্রণ করার সুযোগ, এই সুযোগ সৃষ্টির জন্য তো আসলে সরকারি মহল বা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ পদে আছে তাদের সহযোগিতা ছাড়া তো আসলে এটা অবশ্যই রাষ্ট্রের সহযোগিতা আছে। নেপথ্যে কাদেরকে দেখছেন বা কোন কাদেরকে এর নেপথ্যে দেখছেন, যে কারা এখানে এই সুযোগ সুবিধার সৃষ্টির ক্ষেত্রে কারা ভূমিকা রাখছে? এই সুযোগ সুবিধার ক্ষেত্রে সৃষ্টির ক্ষেত্রে মূলত তো এম্বাসির লোকজন জড়িত। এম্বাসিতে কিছু দুর্নীতিবাদ মানে লোক আছে, এম্বাসিতে মানে বেশ কিছু কর্মকর্তা আছে যারা এই দুর্নীতিটার সাথে জড়িত ছিল, এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল। এই প্রতিষ্ঠানটাকে অনুমোদন করে দেওয়ার প্রথম দিকে তাদেরকে কিভাবে প্রসেসিং করা, এই একটা এম্বাসির একটা দুর্নীতিবাদ গ্রুপ এটার সাথে জড়িত আছে। এখন যারা যে হ্যান্ড ওভারের বিষয়টা, এই হ্যান্ড ওভারের বিষয়টা মানে আরেকজন তাবি দাওয়াল আইসা এটাকে মানে কৌশলে নেওয়া, এই প্রতিষ্ঠানটাকে আবার জিয়ে রাখা। তো এখানেও কিন্তু মানে এমবাসির মানে হাই কমিশনের আছে কি বলে দুর্নীতিবাজ কর্মকর্তারা জড়িত। বাংলাদেশের যে যারা ফরেন মিনিস্ট্রিতে যারা এটা দেখাশোনা করেন, তারাও আসলে হাইকোর্টের কথা বলা হয়, তারাও আসলে হাইকোর্টে আমার মনে হয় না ওই তাবি দাওয়ালের কারণে এই হাইকোর্টেও তারা বিষয়টাকে ভালো করে মুভ করতে পারছে। বা হাইকোর্টে যদি ভালো করে মুভ করে থাকে, অবশ্যই এখানে কোনো বিচারক যদি তাদের মধ্যে সামান্যতম বিচারিক জুডিশিয়াল মাইন্ড থাকে, যে প্রতিষ্ঠান দুর্নীতি করছে, যে প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্পদ মানে যে প্রতিষ্ঠান নিয়ে গেছে, এই প্রতিষ্ঠানকে কোনোভাবেই দিতে পারে না যদি জুডিশিয়াল মাইন্ড থাকে। এখানে আরেকটা বিষয় থাকে, যে প্রবাসী যারা আছেন অর্থাৎ মালয়েশিয়ান যারা আছেন, বাংলাদেশি যারা মালয়েশিয়া আছেন প্রবাসী, তারা এখান থেকে সেবা নেওয়ার ক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হচ্ছে কিনা, তাদের অনুভূতিটা কি আসলে? তাদের কারো আমি অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা এখানে গেছে ইচ্ছা মতো পাসপোর্টের মানে প্রসেসিং ফি নেয়, ইচ্ছা মতো ফি নেয়, একটা নির্ধারিত ফি আছে, ওই ফি তারা মানে না, তারা ইচ্ছা মতো ফি আদায় করে। ওইখানে মানুষকে রীতিমতো মারধর করে, আমার কাছে ফুটেজ আছে, মানে কেউ প্রতিবাদ করলে রীতিমতো মারধর করে। বিকল্প কোনো ব্যবস্থা নেই, মনোপলি সৃষ্টি হয়ে গেছে। মনোপলি মানে তারাই তো, একটাই তো প্রতিষ্ঠান, বললাম তো আপনাকে, ওইখানে প্রতিযোগিতার মাধ্যমে তারা তো পাওয়ার দিয়ে নিছে প্রতিষ্ঠান, তারা তো বেপরোয়া। মানে যদি একটা প্রতিযোগিতার মাধ্যমে না, একটা যদি আইনের ভয় থাকে, যদি আমি যদি এখানে আইনটা ব্রেক করি তাহলে আমার প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে, আমার প্রতিষ্ঠানকে বাতিল করে দিতে পারে, আইনের যে একটা, তাদের তো এই ভয়টা নাই, কারণ তারা তো সামহাও কেমন তাদের ম্যানেজ আছে। 5 আগস্টের পর আওয়ামী সংশ্লিষ্ট অনেকেই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম ভাবে সুযোগ সৃষ্টি করছেন। আসলে এটি অনেক প্রতিষ্ঠান, বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানে 5 আগস্টের পর অনেক, আমাদের মিডিয়া বলেন, মানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বলেন, দেখা যায় যে মানে ব্যক্তি পরিবর্তন হচ্ছে, মানে তার ওই পুরানোরা থাকছে, সাথে একজনকে মানে অ্যাড করে নিচ্ছে, তাতে প্রতিষ্ঠানটা মানে জায়েজ হয়ে যাচ্ছে। এটা কি সরকারের দুর্বলতা দেখছেন কিনা? এইটা আসলে সরকারের দুর্বলতা বলবো কিভাবে আমি আসলে বুঝতে পারতেছি না। কারণ হচ্ছে কি, আপনার যখন একটা প্রতিষ্ঠানে একজন আমি নতুন পরিচালক নিতেই পারি, আমার প্রতিষ্ঠানে একজন অ্যাড করতে পারি, কিন্তু সরকারের দুর্বলতা হচ্ছে প্রতিষ্ঠানটা যে প্রতিষ্ঠানকে আপনি মানে দুর্নীতির জন্য প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করলেন, আপনি হাইকোর্টের দোহাই দিয়ে হয়ে থাকে, তাহলে আপনি হাইকোর্টে ওটা ভালো করে প্রোটেস্ট করলেন না কেন? হাইকোর্টে তো প্রোটেস্ট করতে হতো ওইভাবে। আমার মনে হয় না হাইকোর্টে মানে প্রোটেস্ট করতে হাইকোর্টে ওইভাবে প্রোটেস্ট হয় নাই। সরকারের দুর্বলতা না হলেও কিন্তু সরকারের যে লক্ষ্য, যে সংস্কার দিকে আগাবেন নতুন বাংলাদেশের, সেটার পক্ষে অন্তরায় কিনা?
অবশ্যই অন্তরা সংস্কারের সবকিছু মিলে একটা পলিটিক্যাল উইল লাগে, রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে আপনার পৃথিবীতে কোনো কাজ সফল হবে না, বা রাষ্ট্রীয়ভাবে কোনো কাজ কেউ সফল করতে পারে না। রাজনৈতিক সদিচ্ছা লাগবে সবকিছুতে। এখন যারা রাজনীতিবিদ তারাই যদি করাপশন করে, এখন যারা, তাহলে বাংলাদেশ ওই দেশ, পৃথিবীর যে কোনো দেশ থেকে মানে করাপশন দূর হবে না। প্রথমে রাজনীতিবিদদের করাপশন মুক্ত হতে হবে। তো রাজনীতিবিদরাই যদি আপনার বিভিন্ন প্রতিষ্ঠান মানে গিয়া নিজের দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে মানে টিকায় রাখার জন্য গিয়া ওইখানে হস্তক্ষেপ করে, বা নিজেদের সুযোগ সুবিধার জন্য ওইসব প্রতিষ্ঠানে যায়, বা লাভবান হওয়ার জন্য, ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য ওইসব দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে মানে মানে ইয়ে করে, ডাইরেক্টর হয়, পরিচালক হয়ে আবার নিজে দায়িত্ব নেয়, তার মানে কি এটা রাজনৈতিক সদিচ্ছা নেই বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করা। সেও চায় ওইভাবে আমি কিছু লুটপাট করবো, মানে ওরা যে সুযোগ সুবিধাটা নিয়েছে ওইখান থেকে অনৈতিকভাবে, আমি সুযোগ এখন আমি নিব, সময়ের পরিবর্তন, এখন আমি নিব, সুযোগ সুবিধা গ্রহণকারী ব্যক্তি গ্রহণকারী ব্যক্তি পরিবর্তন। এখানে আরেকটি বিষয় জানতে চাবো যে এই যে সুতরাং রাজনৈতিক সদিচ্ছার বাইরে যাওয়া, যেদিন রাজনৈতিক সদিচ্ছা হবে যে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হবে, আপনার দেখবেন অনেক পুরোপুরি দুর্নীতি পৃথিবীর থেকে কোনো দেশে, সব দেশে কম বেশি আছে, কিন্তু দুর্নীতি 50% এমনিতেই কমে যায় রাজনৈতিক ব্যক্তিরা যদি দুর্নীতির ঊর্ধ্বে উঠতে পারে, লোভের ঊর্ধ্বে উঠতে পারে। আরেকটি বিষয় যে এই যে প্রতিষ্ঠানটি শেখ পরিবারের জালিয়াতির কথা বলছেন, যে প্রতিষ্ঠানটিকে নিয়ে মালয়েশিয়ার, এখানে যারা বাংলাদেশি যারা আছে তাদের কথা তো আপনি বললেন, তাদের এখন দাবিটা কি? বাংলাদেশি যারা প্রবাসী রয়েছেন সেখানে তাদের দাবিটা কি? তাদের দাবি হচ্ছে স্বচ্ছতার সাথে কাজ করা। তারা তো বাংলাদেশে, আপনি তো বিদেশ গেছেন কিনা আমি জানি না, ওখানে মানুষের যে হাড় ভাঙা পরিশ্রম করে, এদের পয়সা হালালের উপরে হালাল, আপনি না দেখলে বিশ্বাস করেন না। প্রত্যেকটা মানুষ এখান থেকে টাকা হয়রানির শিকার হয়ে টাকা খরচ করে যায়, গিয়ে সেটা ওখানে যে হাড় ভাঙা পরিশ্রম করে রাত দিন 24 ঘন্টা, যারা যায় তারা মনে করে গুরুত্ব অবদান রাখে। তারা মনে করে যে দেশে বিদেশে আসছি কি, ঠিক আছে, রাত দিন পরিশ্রম করে কিছুদিন মানে হাড় ভাঙা পরিশ্রম করে কিছু টাকা যদি কামাই, দেশের আত্মীয় স্বজন মানে মা বাবাকে, ভাই বোনকে বা স্ত্রী পুত্রদের পাঠাইতে, সন্তানদের পাঠাইতে পারি, তারা এইটা রাত দিন কাজ করে, ওভার টাইম করে। যদি 8 ঘন্টা কাজ থাকে আরো 8 ঘন্টা ওভার টাইম করার চেষ্টা করে। এটা আমার নিজের চোখে দেখে, আমি বিভিন্ন দেশে গেছি, আমি নিজেও বিদেশে থাকি, আমি দেখি যে এই যে কি কষ্টটা করে তারা, এই হালালের উপরে হালাল, মানে এর চেয়ে হালাল হইতে পারে না আর কি। তাদের পরিশ্রম দেখলে মনে হয় টাকা পয়সা, তাদের সাথে যদি এরকম জুলুম করা হয়, এটা আমি মনে করি তাদের সাথে এরকম জুলুম, এই মানুষগুলা, বিদেশের মানুষ এমনি অসহায় থাকে, তার উপর আবার এইসব যদি এমবিসিতে আসে, বাংলাদেশ হাই কমিশন যেখানে তাদেরকে সেবা দেওয়ার কথা, তারা যদি এরকম আবার একটা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে এইভাবে দায়িত্ব দেয় তাদেরকে হয়রানি করার জন্য, এটা হচ্ছে দুঃখজনক, আর কিছু হইতে পারে না। আমরা এখন প্রত্যাশা হয়তো এটা রাখতে পারি যে সরকার এরকম সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন। আমি আশা করব, আমি বাংলাদেশ সরকারের প্রতি আমার আহ্বান থাকবে, অনৈতিক কোনো কাজ কোনো এমবিসিতে যারাই জড়িত তাদেরকে অতি সত্বর প্রত্যাহার করা হোক, এবং যদি এই প্রতিষ্ঠান অনৈতিকভাবে দেওয়া হয়ে থাকে একটা ইনকোয়ারি করুক, এর সাথে যারা জড়িত এম্বাসির তাদেরকে শাস্তির আওতায় আনুক। নন ভাই, আপনার গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য ধন্যবাদ। দেখা হবে হয়তো পরবর্তী কোনো আয়োজনে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আমার দেশের দর্শকদের। আসসালামু আলাইকুম।